দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি সম্পূর্ণ সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এবার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হবে সেগুলি কিন্তু এবার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে আছে, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ঋগ্বেদ। 2 নম্বর প্রশ্ন দেখো, মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। পরের প্রশ্ন, 10 রাজার যুদ্ধে জয়ী হন সুদাস। পরবর্তী প্রশ্ন দেখো, জনপদ শব্দটি এসেছে জন থেকে। পরের প্রশ্ন, বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। পরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হলো মগধ। পরের প্রশ্ন দেখো, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কে? অশোক। পরবর্তী প্রশ্ন দেখো, শ্রী ইউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং। পরবর্তী প্রশ্ন, বেদ শব্দের মানে জ্ঞান। পরের প্রশ্ন দেখো, মেঘলিত বলা হয় পাথরের সমাধিকে। পরের প্রশ্ন, পার্শ্বনাথ ছিলেন মগধের রাজা। 2 নম্বর দেখো, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 10টি। প্রথম প্রশ্ন, সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারে অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে অন্তর্ভুক্ত। 2 নম্বর দেখো, জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হয়? তীর্থঙ্কর। পরের প্রশ্ন, বেদকে কেন শ্রুতি বলা হয়? কারণ বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধ কত বছরে ধর্ম প্রচার করেছিলেন? 45 বছর ধরে ধর্ম প্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করে? চন্দ্রগুপ্ত মৌর্য। পরবর্তী প্রশ্ন, অর্থশাস্ত্র বইটির লেখককে? কৌটিল্য। পরের প্রশ্ন দেখো, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। পরের প্রশ্ন, মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগের সমাজে সম্পদের মাপকাঠি কী ছিল? গরু। পরের প্রশ্ন দেখো, জৈন ধর্মের প্রচারককে কি বলা হয়? তীর্থঙ্কর। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম। এবার 3 নম্বর দাগে যে কোনো 4টে প্রশ্নের 2-3টে বাক্যে উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন দেখো, প্রাচীনকালে রাজারা কি কি যজ্ঞ করতেন? প্রাচীনকালে রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। পরের প্রশ্ন দেখো, সরস মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানে কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে সরস মহাজনপদ বলে। পরের প্রশ্ন, সভা ও সমিতি কাকে বলে? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সভা, আর সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। পরের প্রশ্ন দেখো, ত্রিরত্ন বলতে কী বোঝায়? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, এই সৎ আচরণ, এই 3টিকে একত্রে জৈন ধর্মে ত্রিরত্ন বলা হয়। পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্য কি? সহজ সরল করে বললে সাম্রাজ্য একটি বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটি রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটি সাম্রাজ্যের কয়েক লক্ষ গুণ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটি বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। পরের প্রশ্ন, কলিঙ্গরাজ খারবেল টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, কলিঙ্গরাজ খারবেল টিকা। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পর কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গে শাসন শুরু করেন। এই বংশের শাসক খারবেলে কলিঙ্গদের প্রধান শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্পা শিলালেখ থেকে খারবেলের বিষয় জানা যায়। 4 নম্বর দেখো, যে কোনো 3টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে, 3টে প্রশ্ন 4 করে। প্রথম প্রশ্ন কি, বৈদিক যুগের সমাজ কেমন ছিল? দেখো, বৈদিক যুগের সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারে লোকেরা একই সঙ্গে বসবাস করত। পরিবারে পিতা ছিল পরিবারে প্রধান। 3 নম্বর দেখো, ঋগ বৈদিক যুগের সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগের নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ হয়।
পরবর্তী প্রশ্ন দেখো, বৈদিক সাহিত্য কি? টিকা, বৈদিক সাহিত্য আদি ও পরবর্তী বৈদিক যুগে সৃষ্ট বেদ ও অনুসারী রচনাগুলিকে একই সাথে বৈদিক সাহিত্য বলা হতো। ঋক, সাম, যজু, অথর্ব যেমন 4টে বেদ, তেমনি প্রত্যেক বেদের 4টে করে ভাগ। সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র, সাহিত্য ও স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। পরের প্রশ্ন দেখো, দিগম্বর ও শ্বেতাম্বর কি? উত্তর দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যায়। ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে 2 ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর হচ্ছে জৈন সন্ন্যাসী ভদ্রবাহর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্ম পালন করতে। এরা দিগম্বর ছিলেন। শ্বেতাম্বর জৈন সন্ন্যাসী লোহদ্র নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারত থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্ম পালন করত, তাই এদের শ্বেতাম্বর বলে। পরের প্রশ্ন দেখো, এলাহাবাদ প্রশস্তি টিকা লেখো। এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্ম লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কোশাম্বী গ্রামে লেখাটি ছিল। পরবর্তী সময়ে মোগল সম্রাট সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রেখে দেন। এই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তটি হরিসেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ বর্ণনা করা আছে। তবু ওই সময় ইতিহাস জানার জন্য ওই লেখটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পরের প্রশ্ন দেখো, নব্য ধর্ম বলতে কী বোঝায়? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ সমাজ, অর্থনীতি, ধর্ম ও রাজনীতির প্রেক্ষাপট বদলাতে শুরু করে। এই প্রেক্ষাপটে বৈদিক ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করে যেসব নতুন ধর্মের উদ্ভব হয় সেগুলিকে নব্য ধর্ম বলা হয়। যেমন আজবিক, জৈন, বৌদ্ধ ধর্ম ছিল নব্য ধর্ম। পরের প্রশ্ন দেখো, পঞ্চম মহাব্রত কী? উত্তর দেখো, পার্শ্বনাথ জৈনদের 4টে নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিল। মহাবীর এই 4টে নীতির সঙ্গে একটি নীতি যোগ করে যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। দেখো, 1 নম্বর হচ্ছে কোনো প্রাণী হত্যা না করা, 2 মিথ্যা কথা না বলা, 3 অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4 নম্বর নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন, চতুরাশ্রম কি? পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টে ভাগ বা পর্যায় ছিল। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ছাত্রাবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষা লাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। শিক্ষা লাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গৃহস্থশ্রম। বানপ্রস্থশ্রম বলা হতো সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস আশ্রম। এই 4টে পর্যায়কে একসঙ্গে চতুরাশ্রম বলা হয়। পরের প্রশ্ন দেখো, অষ্টাঙ্গিক মার্গ কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধ মানুষের নির্বাণ বা মুক্তি লাভের জন্য 8টি পথ বা মার্গের নির্দেশ দেন। এই 8টি পথ বা মার্গ অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। 1 নম্বর, সৎ বাক্য, সৎ চিন্তা, সৎ জীবিকা, সৎ ব্যবহার, সৎ জীবনযাপন, সৎ প্রচেষ্টা, সৎ দৃষ্টি এবং সম্যক সমাধি। এগুলিকে একত্রে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, অশোকের ধর্ম টিকা। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ কিছু মিল দেখা যায়। তবুও ধর্ম বৌদ্ধ ধর্ম নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতে বিষয় অশোকের ধর্ম নেই। এমনিতে তাতে সেই নির্মাণ লাভের কথাও আসলে ধর্ম কতগুলি সামাজিক আচরণের উপর বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা। প্রাণী হত্যা বন্ধ করার উপর জোর দিয়েছিলেন অশোক। এমনকি শিকার ও মাছ ধরার উপরে তিনি নিষেধ জারি করে। অশোক ঘোষণা করে যে এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্য কথন এই আচরণের কথা ধর্মে বলা হয়েছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথা ধর্মে বলা হয়েছে। এই উপদেশগুলি বিশেষ করে কারো জন্যই নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তান বলেছিল, তাই মনে করা হতো প্রজারা পিতার সম্রাটকে মানবে। পরের প্রশ্ন দেখো, মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো এই সেটটি কিন্তু এবার পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই সম্ভব হলে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী কোনো একটি নতুন ভিডিও দেখা হচ্ছে।